মায়ের মৃত্যু পর্ব 1। খালা বলল, তোর মাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, শেষবারের মতো মাকে দেখবি না? আমি বললাম, আত্মহত্যা করা ওই মায়ের মুখ আমার দেখার ইচ্ছে নেই, কবর দিতে পারো। খালা বলল, রাগ করে থাকিস না নয়ন, পরে যখন রাগ শেষ হবে তখন কিন্তু মাকে দেখার জন্য কবর ভেঙে ফেলতে ইচ্ছে করবে। আমি চিৎকার দিয়ে বললাম তো একবার ইচ্ছা করছে না, কোনোদিন দেখবো না ওই মাকে যে মা বাবার সঙ্গে রাগ করে স্বার্থপরের মতো আমাকে রেখে আত্মহত্যা করছে। আমি কি তার কেউ না? সে একবারও চিন্তা করে নাই আমি এতিম হয়ে যাব, আর বাবা তো বিয়ে করে আলাদা হয়ে গেছে, তাহলে আমি কার কাছে মানুষ হব বলো? তখন খালা আমার মাথায় হাত দিয়ে বলল, শয়তানের দুকাই পরে এসব করছে বাবা, তুমি চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর আকাশের অবস্থাও তেমন ভালো না, মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে, যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি দিতে ঝামেলা হবে। আমি যাব না, আমার কেউ না উনি। যে মহিলা আমার কথা চিন্তা না করে একা একা মরে গেছে, তার জন্য আমার কোনো অনুমতি নেই খালা। এরপরে জোর করে খালাকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। বাহির হতে আরো অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু আমি সাড়া দিলাম না। তারপর দেখলাম কেউ ডাকছে না, মনে হয় সবাই চলে গেছে। গতকাল দুপুরে খবর পাওয়া গেছে বাবা ইতালিতে আরেকটা বিয়ে করছে। বিয়ের কারণ হচ্ছে তার পাকাপোক্তভাবে ইতালিতে থাকার ব্যবস্থা করা। 13 বছর ধরে ইতালিতে বৈধ কাগজ করতে পারেনি, তাই দেশে আসতে পারে নাই। ইচ্ছে করলেও তিনি আসতে পারবেন না। এদিকে বাবার পরে গিয়ে অনেকে বৈধ কাগজ পেয়েছে এবং কি তারা দেশে এসে ঘুরে গেছে। আর বাবা তার ধৈর্য ধরে রাখতে না পেরে সেখানের একটা বাংলাদেশি ডিভোর্সি মহিলাকে বিয়ে করছেন। আর তার ইতালিতে বৈধ কাগজ আছে, যার কারণে বাবাও বৈধ কাগজ করতে পারবেন। বাবা অবশ্যই দাদা দাদির এবং কি মায়ের সঙ্গে বিষয়টা খোলামেলা আলোচনা করছেন, কিন্তু মা সেখানে ঘোর আপত্তি জানাচ্ছে। রাগ করে বাবার সঙ্গে কথা বলিনি অনেকদিন। মার একটা ধারণা ছিল যে বাবার সাথে রাগ দেখানোর ফলে বাবা এই কাজটা করবে না, কারণ তাদের বিয়ে হয়েছিল ভালোবাসা করে। আর আমার জন্মের 2 বছর পর বাবা বৈধ ভিসা লিবিয়ায় চলে যায়। 2 বছর পর বাবা সেখান থেকে দালাল ধরে পালিয়ে ইতালিতে পৌঁছায়। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও যখন গতকাল বাবার বিষয়ে সংবাদ পেলাম, তখন মা চুপচাপ হয়ে গেল। দাদার বাড়ি থেকে বিকালেই আমাকে সঙ্গে করে নিয়ে নানার বাড়িতে চলে আসছেন। নানার বাড়িতে কেউ জীবিত নেই, একমাত্র মামা, তার স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে চট্টগ্রামে থাকে। পুরনো নানা বাড়িতে বাস করে আমার ছোট খালা। বাড়িটা অনেক পুরনো, তাই অনেক রুম আছে। আমি প্রায় সময় সেখানে বেড়ানোর জন্য আসতাম, তাই আমার জন্য আলাদা একটা রুমই থাকে। এই বাড়িতে আসার পর মা কারোর সাথে তেমন কথা বলেনি, চুপচাপ বসে থাকতো। আমি তেমন কিছু বলতাম না। রাত 10টার দিকে আমরা সবাই মিলে ডিনার করলাম। ডিনার শেষ করে যে যার ঘরে ঘুমাতে গেল, কিন্তু আমার তো রাত 2টার আগে ঘুম আসে না, তাই মোবাইলে হিন্দি সিনেমা দেখছিলাম। রাত প্রায় 2টার কাছাকাছি হঠাৎ করে দরজায় টোকা পড়লো। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে মারতে এসেছেন বা পড়ার প্রস্তুতি নিচ্ছেন। মা আমাকে ঠেলে ভিতরে প্রবেশ করলো। তারপর বিছানার একপাশে বসতে বসতে বললেন, আমার ধারণা ছিল তুমি এখনো জেগে আছো, তাই তোমার সঙ্গে কিছু কথা বলতে এলাম। আমি বললাম, বলো মা, তুমি আমার সাথে কি কথা বলতে চাও? আর কি এমন কথা যেটা সকালে বলতে পারবে না? মা বলল, হ্যাঁ পারতাম, কিন্তু এখন বলতে ইচ্ছা করছে, তাই এখন বলি। মানুষের মৃত্যু কখন যে এসে উপস্থিত হই কেউ তা বলতে পারে না। দেখা গেল আমি তোমার সঙ্গে কথা না বলে চলে গেলাম। সকালবেলা তুমি দেখতে পেলে আমি পৃথিবীতে নেই, তখন তোমার খুব আফসোস হবে, তাই না? আমি বললাম, হ্যাঁ মা হবে, কিন্তু আমি জানি আমার মা অনেক বছর বেঁচে থাকবে। আর আমি আমার মাকে মা বলে ডাকবো, আর সে আমাকে বাপ বলে ডাকবে। শুনো, তোমাকে একটা কথা বলি। আমি বললাম, বলো মা। মা বলল, তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে, পৃথিবীতে একা চলার মতো বুদ্ধি আশা করি তোমার আছে। আমি বললাম, মানে কি মা, তুমি কি বোঝাতে চাচ্ছ? এখন কি তোমার মাথা ঠিক আছে? আর তুমি তো জানো এখনো তোমার হাতের আদর ছাড়া আমি ঘুমাই না। বাহির থেকে বাসায় ফিরে তোমার মুখখানা না দেখলে আমার কোনো কিছুই ভালো লাগে না। মা বলল, এগুলো হচ্ছে তোমার অভ্যাস। মনে করো কাল থেকে যদি আমি আর না থাকি, তাহলে সপ্তাহখানিকের মধ্যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আমি বললাম, কেন মা, তুমি কোথায় যাবে? মা বলল, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যদি নিতে পারি তাহলে অবশ্যই চলে যাব। আর তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার সঙ্গে কথা বলতে আসলাম। এটা যদি দাদার বাড়ি হতো তাহলে আমি তোমাকে বলতাম যে চলো তোমার নানুর বাড়িতে যাই, কিন্তু এটা তো আমারই বাড়ি, তাই আমি কোনো কিছু বলতে পারলাম না। আচ্ছা, তোমার সঙ্গে তর্কে যাচ্ছি না। তোমার বাবার কাজটা তোমার কাছে কেমন লাগছে? তোমার বাবার সিদ্ধান্তটা কি ঠিক নিছে নাকি ভুল? আমি বললাম, সম্পূর্ণ ভুল, আমি কখনো বাবাকে ক্ষমা করব না। তখন মা বলল,
আমি তোমার বাবাকে বলছিলাম যে এত বছর ধরে তো অনেক টাকা আয় করলে, আর তুমি যদি এসব টাকা দিয়ে একটা বৈধ কাগজি না করতে পারো তাহলে দেশে চলে আসো, তারপর সেগুলো দিয়ে দেশে একটা ব্যবসা শুরু করো। কিন্তু তোমার বাবা যুক্তি ছিল অন্য কিছু। আমি বললাম কি যুক্তি? তখন আম্মা বলল তার বক্তব্য হচ্ছে তিনি ইতালিতে গ্রিন কার্ড পেতে চান, তোমাকে সেখানে নিয়ে যেতে পারেন আর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারেন। তাই তিনি আমার কথা রাখতে অস্বীকার করছে। আমার ভাগ্যে যদি ইউরোপ থাকে তাহলে তো সেটাই হবে, কিন্তু বাবার এই সিদ্ধান্তটা আমি মেনে নিতে পারবো না। আর এখন তিনি হাজারো বললে আমি সেখানে যাব না। মা বলল তোমার বাবার সিদ্ধান্ত আমিও মানতে পারি নাই নয়ন, তাই হয়তো তোমাকে নিয়ে চলে এসেছি। আর এই একটা ডায়েরি, এখানে তোমার বাবার স্মৃতি আর আমার কিছু জীবনের অংশ লিখে রাখলাম। এই ডায়েরিটা তোমার কাছে দিয়ে যাচ্ছি, এটা তোমার কাছে থাকুক। আমি বললাম না মা, তোমার কাছে রাখো। আমাদের দুইজনের প্রেমের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে লেখা আছে, তবে বিস্তারিত নয়, খুব অল্প অল্প করে লেখা আছে, তুমি পড়লে তোমার ভালো লাগবে। আমি তখন মায়ের একটা হাত আমার পেটে ধরে বললাম, ও মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? মা বলল আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, তুমি ঘুমিয়ে পড়ো। রাত 3টা পের হয়ে গেল। এটাই হলো মায়ের সাথে আমার শেষ কথা। একটু দেরি করে ঘুমানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি